আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমাদের আজকের দিনের প্রথম টেক নিউজটি হলো টিকটককে নিয়ে। আসলে টিকটককে নিয়ে না, ইউটিউবকে নিয়ে এবং ইউটিউবের শর্টস প্ল্যাটফর্মটিকে নিয়ে। আপনারা সবাই কম বেশি জানেন যে টিকটকের মতো দেখতে হুবহু সেম প্ল্যাটফর্ম নিয়ে ইউটিউব কাজ করছিল এবং সেই প্ল্যাটফর্মের নাম ছিল ইউটিউব শর্টস। তো অবশেষে মোটামুটি ইউটিউব একটা ফাইনাল ডিসিশনে এসেছে যে তারা খুবই সুন ইউটিউব শর্টসটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড সব দেশেই তারা অ্যাভেলেবেল করে দিবে। এবং সেই সাথে তারা গতকালকে ডিক্লেয়ার করেছে যে যারা ইউটিউব শর্টসের ক্রিয়েটর রয়েছে, অর্থাৎ যারা অলরেডি ইউটিউব শর্টস করতেছে টিকটকের মতোই বাট ইউটিউবে, তাদের জন্য $100 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 850 কোটি টাকার মতো তারা অনুদান দিবে আর কি, যারা ক্রিয়েটর রয়েছে, যারা এতদিন কষ্ট করে কাজ করতেছিল, মানে যারা ইউটিউব শর্টস, ঠিক আছে, আমরা যারা ইউটিউব করতেছি তারা না, যারা শর্ট ভিডিও করে টিকটকের মতো বাট ইউটিউবে, তাদের জন্য তারা এই অনুদানটা ঘোষণা করেছে। এবং এর মধ্যে থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে টিকটকে যারা টিকটক করতো তাদের এখন পসিবিলিটিস আছে টিকটক ছেড়ে ইউটিউবে এসে পড়া। বাট ইউটিউবে খুব কঠিন রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, আজে বাজে অনেক ভিডিও হতে পারে যে ইউটিউবে দেওয়া যাবে না, যেটা টিকটকের ক্ষেত্রে ছিল না। টিকটকে সব ধরনের ভিডিও দেওয়া যেত বাট ইউটিউবে কিন্তু সব দেওয়া যাবে না। তারপরও আমি একটা জিনিসকে থামস আপ জানাই যে অ্যাটলিস্ট যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের একটা মানি আর্নিং সোর্স হলো, বিকজ টিকটকে যারা করতো ওদের কিন্তু প্রকৃতপক্ষে মানি আর্নিং কোনো সোর্স ছিল না টিকটকের তরফ থেকে। আদার সাইড হয়তো স্পন্সর থেকে তারা ইনকাম করতো, বাট এখন তারা প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মে তারা ভিডিও করুক না কেন, সেটা যদি ইউটিউবে হয় তাহলে তারা মানি আর্ন করতে পারতেছে, যেটা এখনও টিকটক প্রোভাইড করতে পারেনি যারা টিকটক করতেছে তাদের জন্য। সো আশা করি যে সামনের দিকে হতে পারে যে টিকটকেরই অল্টারনেটিভ হতে যাচ্ছে ইউটিউব শর্টস। তবে একটা জিনিস খুবই চাই, যেন অ্যাটলিস্ট মানুষ মিনিংফুল ভিডিও তৈরি করে, মিনিংফুল কন্টেন্ট তৈরি করে, যা তা ভিডিও যেন না করে। বিকজ একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা সময় যে মানুষ শর্ট ভিডিওই দেখবে, লং ভিডিও হতে পারে প্রয়োজন ছাড়া তেমন কেউ দেখবে না। আজকের দিনের দ্বিতীয় টেকনিউজটি হলো শাওমিকে নিয়ে। শাওমি অবশেষে তাদের আমেরিকার সাথে যে প্রবলেমটা ছিল, আমেরিকা তাদেরকে যে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছিল, সেই ব্ল্যাকলিস্ট অর্থাৎ কালো তালিকা থেকে মুক্তি মিলল শাওমির। সো এখন শাওমি সে আগের মতোই শাওমিতে ফরেন ইনভেস্টর, স্পেশালি ইউএস ইনভেস্টররা ইনভেস্ট করতে পারবে। শাওমি চাইলে আমেরিকাতে টুকটাক বিজনেসও করতে পারবে। সো সব পথ শাওমির খুলে গেল। সো সত্যিকার অর্থে যদি আমি বলি যে এটা সবার জন্য গুড নিউজ, বাট একটা কোম্পানির জন্য এটা থ্রেট, সেটা হলো অ্যাপেল। বিকজ শাওমি এতদিন আমেরিকাতে কিন্তু ফোন বিক্রি করতো না। সো এখন যদি শাওমি আমেরিকাতে ফোন সেল করা স্টার্ট করে, সেই ক্ষেত্রে অ্যাপেলের জন্য অবশ্যই একটা বড় কম্পিটিটর হতে যাচ্ছে আমেরিকান মার্কেটে। আর আমেরিকা কিন্তু যথেষ্ট বড় দেশ, যদি আপনি পপুলেশনের কথা চিন্তা করেন সেদিক থেকেও কিন্তু তাদের যথেষ্ট পপুলেশনও রয়েছে। সো বোঝা যাচ্ছে যে শাওমি আরও কয়েক ধাপ এগিয়ে গেল। এদিকে আমি গতকালকে টেক নিউজে বলেছিলাম যে রিয়েলমি নার্জো 30 মোবাইলটি এই মাসে 18 তারিখ লঞ্চ হতে যাচ্ছে এবং টুকটাক স্পেসিফিকেশনের ব্যাপারে কথা বলেছিলাম। বাট আজকে মোটামুটি কনফার্ম যে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর দিয়ে আসতেছে, সাথে থাকবে 5000 mAh ব্যাটারি এবং 90 Hz রিফ্রেশ রেট। প্রাইসের ব্যাপারে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার ইনফরমেশন পাইনি, আর তো বেশি দিন নেই, 5-6 দিন আছে। সো 5-6 দিন পর সব কিছু আমরা জানতে পারবো। গত 10 বছর ধরেই কিন্তু মাইক্রোসফট চেষ্টা করে যাচ্ছিল যে উইন্ডোজের একটা লাইট ভার্সন নিয়ে আসার, এবং তারই ফলশ্রুতিতে 2019 সালের শেষের দিকে তারা একটা অনুষ্ঠানে ডিক্লেয়ার করেছিল যে তারা উইন্ডোজ এক্স নামক একটা অপারেটিং সিস্টেম নিয়ে আসবে, অর্থাৎ একটা উইন্ডোজ নিয়ে আসবে লাইট ভার্সনে। বাট অবশেষে গত কয়েকদিন আগে তারা ফাইনালি ডিসিশন দিয়েছে তারা এই উইন্ডোজ এক্স নামক সেই যে লাইট ভার্সনটা রয়েছে উইন্ডোজের, সেটা আর আনবে না। জানি না কেন তারা এই জিনিসটা ক্যান্সেল করেছে, হতে পারে যে তারা থিঙ্ক করে দেখেছে যে এটা খুব একটা প্রফিট হবে না। সো আমরা অলওয়েজ দেখেছি যে মাইক্রোসফট অনেক প্রজেক্টই একসাথে করতে যায় এবং অনেক প্রজেক্টে তারা ব্যর্থ হয়, ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু প্রজেক্টই তারা সাকসেস হয়। সো এটাও তার মধ্যে অন্যতম একটা প্রজেক্ট ছিল মাইক্রোসফটের, যেটা অনেক ট্রাই করার পর অবশেষে তারা এটা ক্যান্সেল করে দিল। এদিকে ওয়ার্ল্ড ওয়াইড চিপের কিন্তু মারাত্মক লেভেলের সংকট ধরা পড়েছে। আপনারা সবাই জানেন যে এখন চিপ অর্থাৎ প্রসেসর বানানোর জন্য যে সেমিকন্ডাক্টর চিপের প্রয়োজন, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেশ মেজর শর্টেজ পড়েছে। রিসেন্টলি গাড়ি নির্মাতা কোম্পানিগুলো অনেক চিপের প্রয়োজন হচ্ছে, কম্পিউটারের প্রয়োজন হচ্ছে, তার পাশাপাশি মোবাইল তো রয়েছে, এছাড়া টুকটাক কিন্তু রোবোটিক্স যেসব কার্যকলাপ রয়েছে সেখানেও কিন্তু চিপের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। তো সব মিলে রিসেন্টলি ডেলের প্রধান কার্যনির্বাহী যিনি ছিল সিইও, তিনি বলতেছে যে এই চিপের সমস্যা আরও 2 থেকে 3 বছর থাকবে। সো এটা আমরা বুঝতে পারতেছি যে আগামী 2-3 বছরের টেকনোলজি হতে পারে যে অনেক আপডেটেড হবে, বাট কোয়ান্টিটি অফ প্রোডাক্ট অর্থাৎ সংখ্যায় আমরা অনেক প্রোডাক্ট হয়তো বা পাবো না। অর্থাৎ যতই প্রোডাক্ট আসুক না কেন নতুন, দাম হতে পারে যে তুলনামূলক একটু বেশি থাকবে। বাট 2-3 বছর পর যে হতে পারে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নতুন কোনো উদ্ভাবনী কিছু নিয়ে আসতে পারে, তখন হতে পারে যে দাম কমলেও কমে যেতে পারে এবং তখন আমরা অনেক প্রোডাক্ট অনেক কম প্রাইসে পাবো। বাট আগামী 2-3 বছর চিপের একটা বেশ মেজর শর্টেজ থাকবে, এটা মোটামুটি কনফার্ম বোঝা যাচ্ছে।
এদিকে বিটিআরসির হিসাবে বাংলাদেশে গত এক মাসে নতুন ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছিল 34,25,000 মানুষের মতো, যেটা এর আগে বেড়েছিল এক মাসে 32 লাখ, কিন্তু এবার এক মাসে 34,25,000, অর্থাৎ সব রেকর্ড ব্রেক করে দিয়েছে। এবং বাংলাদেশে এখন কিন্তু টোটাল মোবাইলের ইউজার সংখ্যা কিন্তু 17 কোটির উপরে, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। ইভেন ইন্টারনেটে যে ব্রডব্যান্ড ইউজার রয়েছে এইটাও এই মাসে অনেক বেড়েছে, এটা আমরা সবাই কম বেশি বুঝতেছি, বিকজ ডে বাই ডে সব কিছু অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। অনলি যে করোনার কারণে আমরা মানে ইন্টারনেট ইউজ করা বাড়িয়ে দিয়েছি ঠিক তা নয়, এবার কিন্তু আমরা শপিংও করেছি। স্পেশালি যারা শপিং করেছেন আর কি, আমি আমার কথা বলতেছি না, সবার কথাই বলতেছি, অনলাইনেই কিন্তু মানুষ বেশি শপিং করেছে, বিকজ মার্কেটে যাওয়ার খুব একটা স্কোপ ছিল না। দ্যাটস ওয়াই ওভারঅল সব কিছু মিলিয়ে অনলাইনের একটা প্রসার ঘটেছে। তবে একটা জিনিস যেটা না বললেই নয়, করোনা হওয়ার কারণে আমরা ইন্টারনেট ইউজ করার থেকে শুরু করে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমাদের মধ্যে আগে ধারণা ছিল না। স্পেশালি অনলাইনে কেনাকাটার বিষয়গুলি হতে পারে যে যারা শহর অঞ্চলে থাকে, যারা এডুকেটেড বা যারা পড়াশোনা করেছে তাদের কাছে ব্যাপারটা খুব নর্মাল হলো। যারা কম্পেয়ার টু শহর থেকে একটু দূরে থাকে, মফস্বল এরিয়াতে থাকে বা ওই পরিমাণ এডুকেশন তাদের নাই, তাদের জন্য কিন্তু আগে একটা মানে এটা ড্রিম ছিল যে কীভাবে অনলাইনে কেনাকাটা করতে হয়। বাট এখন কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এখন সবাই খুব নর্মালি অনলাইনে শপিং করতে পারতেছে এবং তার থেকে বড় কথা হলো অনলাইনে বিক্রিও করতে পারতেছে। সো অবশ্যই সব খারাপের একটা ভালো দিক থাকে। আমি যদি বলি যে করোনার কারণে অনেক খারাপ, এটা সত্যি, আসলে সবই খারাপ, বাট দুই একটা ভালো জিনিসের মধ্যে এই একটাই আমার কাছে ভালো জিনিস মনে হয়েছে, যে মানুষ ইন্টারনেটের ইউজেসটা জেনেছে এবং ইন্টারনেটের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায় তার টুকটাক অনেক কিছুই হয়তোবা জানতে পেরেছে। সো আশা করি আগামীতে আমরা আরও জানতে পারবো। একটা ধাপ তো আগালাম, আস্তে আস্তে আমরা আরও অনেক ধাপ সামনে এগিয়ে যাব। সো এই হলো আমাদের আজকে টেক নিউজ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।